নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমি গোপাল ভাঁড়ের আরও দুটো গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি। শোনবার অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে অবশ্য করেই শেয়ার করো। এইরকম আরও নতুন নতুন গল্প শোনবার জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট যাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে চলো শুরু করি। গোপাল ভাঁড়ের প্রথম গল্পটি হলো গোপালের শাস্ত্র বিচার। শেখ আমির শাহ খুব বিচক্ষণ মৌলবী ছিলেন। হিন্দু শাস্ত্র তার বেশ দখল ছিল। তারই জোরে গোপালকে তিনি অনেক সময় ঠকাবার চেষ্টা করেন। অবশ্য তার ফলে নিজেই জব্দ হন সর্বদা, কিন্তু তাতে লজ্জা নেই তার। বারবার গোপালকে ঠকাবার চেষ্টা করেও বুদ্ধিমান গোপালকে কোনো মতেই ঠকানো যায় না, বরং শেখ আমির শাহ বারবার ঠকেন। একদিন গোপাল ভিন গায়ে এক বন্ধুর বাড়িতে গেছে। শেখ আমির শাহ সেই বন্ধুর বাড়িতে সেই দিন নিমন্ত্রিত। গোপাল গিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে দেখে শেখ আমির শাহ ভোজনে বসেছে। গোপাল জিজ্ঞাসা করলে, কি খাচ্ছেন মৌলভী সাহেব? শেখ সাহেব শাস্ত্রের মারফত রসিকতা করবার লোভ সম্বরণ করতে পারলেন না। এবার বললেন, এই যে গোপাল, তোমাদের অবতার ভোজন করছি। তিনি মাছ খাচ্ছিলেন এবং মৎস্য হল 10 অবতারের প্রথম অবতার। গোপালেরও শাস্ত্রজ্ঞান বেশ প্রখর, একথা শেখ সাহেব বেশ ভালোভাবেই জানেন। গোপাল অর্থটা অন্যরকম বোঝবার ভান করলে। সে বললে, অবতার, তৃতীয় অবতার নিশ্চয়। শেখ সাহেব তবা তবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে। কারণ হিন্দুদের তৃতীয় অবতার হলেন বরাহ বা শূকর অবতার, এবং শূকরের মাংস হল মুসলমানের পক্ষে নিষিদ্ধ খাদ্য। বেশ জব্দ হয়ে সেদিন শেখ সাহেবকে উপোসী থাকতে হলো, কারণ শেখ সাহেব আর কিছুতেই সেদিন খেলেন না। এদিকে গোপাল বন্ধুর বাড়িতে বেশ পেট ভরেই খেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বিদায় নিল। এবারও শেখ সাহেব হলেন ভীষণ জব্দ। তিনি খুব ব্যথিত হয়ে প্রতিজ্ঞা করলেন আর কোনো দিনও গোপালের সঙ্গে খারাপ রসিকতা বা খারাপ ব্যবহার করবেন না। মনে মনে বললেন। গোপালের দ্বিতীয় গল্পটি হল গোপালের আইন ব্যাখ্যা। লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করে। কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার না না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি নাছোড় বান্দা হওয়ায় বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মোকদ্দমাটি হাতে নেয়। কিন্তু শেষ পর্যন্ত ওই মামলার হার হয়। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললে, এ কি করলেন, আমার সব গেল। তখন গোপাল বললে, দেখুন, ব্যারাম ছেড়ে উঠতে উঠতেও লোক অনেক সময় হার্ট ফেল করে মারা যায়, তাকে ব্যারামে মরা বলা যেতে পারে না। আপনার ব্যাপারটাও ঠিক সেই রকম। মামলার বিচারে আপনি হারেননি। হাকিমেরা 3টে বিষয় বিবেচনা করে রায় দেন। সাধারণত 3টে বিষয় হলো অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি। অনুমানটাও আপনার সপক্ষে ছিল, অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী। হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন, কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেয়া চলে না।
দ্বিতীয়ত হলো প্রমাণ। প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গলদ থেকেই যায়। আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি, এ কথা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে। কিন্তু ওই যে বললাম, গলদ রয়ে গেছে গোড়ায়। থাকতেই হবে গলদ। বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তৃতীয়ত বাকি রইল স্বীকারোক্তি। আসামি লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত, তাহলে আর কোনো কিছুতেই আটকাতো না আমাদের। কিন্তু তা সে কোনো মতেই করলে না। তাতে আমি আর কি করতে পারি বলুন? মামলা জেতবার আগেই হার হলো। ব্যায়াম থেকে সেরে উঠতে উঠতে হার্ট ফেল। এতে বলুন আমার কি দোষ আছে? কারণ এর বেশি আর ভদ্রলোককে কিছু বলতে পারেই না গোপাল। ভদ্রলোক রেগেই চলে গেলেন। এই ছিল গোপাল ভাঁড়ের দুটি গল্প। গল্পগুলো তোমাদের কেমন লাগলো অবশ্য করেই কমেন্ট করে জানিও। তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগে। তোমরা কীরকম গল্প শুনতে চাও সেটা যদি তোমরা কমেন্ট করে জানাও, চেষ্টা করব সেই রকমই গল্প শোনাবার। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।